না না নমস্কার বন্ধুগণ। বৃষ্টি 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 যেন বাঙালির পায়ে শিকল বেঁধে ঘরে বেঁধে রেখে দিয়েছে, কিন্তু বাঙালি বেরিয়ে যাওয়া উড়ুর মন, তাকে কি বেঁধে রাখা যায়? তা তো সম্ভব না। বাঙালি আজ বেরিয়ে পড়েছে। আজ 13ই অক্টোবর সোমবার সকালবেলা আমরা চলেছি বকখালির উদ্দেশ্যে। আমি শুধু একা যাব না, আপনাদেরকে নিয়ে যাব। যারা ঘরে বসে বসে বোর হচ্ছেন, বেরোতে পারছেন না, একটু কম খরচে ট্যুর করতে চান, তাদের জন্য এটা করব। একদম নামখানা থেকে বকখালি কীভাবে যাচ্ছি, কত পয়সা খরচা হচ্ছে, সব আপনাদের বলে দেবো। তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্লগ শুরু করছি। অরূপ চক্রবর্তী, নমস্কার। নমস্কার বন্ধুগণ। এইমাত্র নামখানা এসে পৌঁছলাম। এখন বাজে 7:15। এই ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়েছিল ভোর 4টে, বাঘাদিন থেকে 4:18, আর এই 7:15 এসে নামখানা পৌঁছলো। এই আমরা নামলাম। এখান থেকে টোটো কিংবা অটোতে বকখালি যাওয়া যাবে। টোটোতে এখান থেকে ভাড়াটা বেশি নেয়। আপনারা যদি এখান থেকে বেরিয়ে ওই বাস রাস্তায় চলে যান, তাহলে একটু ভাড়াটা কম লাগে, 40 টাকা করে পার হেড লাগে। কিন্তু এখান থেকে টোটো ভাড়া একটু বেশি লাগে। আমি বলেছি আপনাদের চিপে ট্যুর করানোর ব্যবস্থা আমি করে দেবো। আপনারা যদি একটু হেঁটে মেন রোডে যান, তাহলে অনেক সস্তায় যেতে পারবেন। এখান থেকে টোটোটা আপনি 3 জন হলে রিজার্ভে যেতে হবে, 5 জন হলে আপনি শেয়ারে যেতে পারবেন। ঠিক আছে, নমস্কার। অরূপ চক্রবর্তী। নমস্কার বন্ধুগণ। নামখানা থেকে 7:20 একটা টোটো রিজার্ভ করে 300 টাকা রিজার্ভে নিয়েছে, বড্ড বেশি। আপনারা আগে যেরকম বললাম, নামখানা মেন রোডে এসে 40 টাকা পার শেয়ারে করে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমি রিজার্ভে এসেছি। 7:20 ছেড়ে এইখানে এসে পৌঁছলো 8:15, 8:35, 8:35 এসে পৌঁছেছি। তা এখানে এসেই আমরা এই হোটেল সমুদ্র সৈকত, এই হোটেলটা আমরা নিয়েছি। এই হোটেলটা এসি ঘর, আপনারা দেখতে পাচ্ছেন, এসি ঘর। এই হোটেলটা আমাদের কাছ থেকে ওরা 1250 টাকা ভাড়া নিয়েছে। ডবল বেড, এই একটা বেড দেখতে পাচ্ছেন, আর এই একটা বেড, এই দুটো বেড ওরা দিয়েছে। আর এসি ঘর দেখতে পাচ্ছেন, এসি। এখানে দুটো আয়না আছে, জামা রাখার জায়গা আছে। এমনি সাজানো গোছানো খুব সুন্দর, হাত ধোয়ার সাবান দিয়ে গেছে। এই হোটেলটার নাম সমুদ্র সৈকত। তবে এই রাস্তার উপরে আরও অনেক ছোটো বড় হোটেল আছে। আপনারা চাইলে সেখানে কথাবার্তা বলে আরও অনেক কম রেটে থাকতে পারবেন। এই হোটেল থেকে সি বিচ 2.5 থেকে 3 মিনিট, ওই জন্য এখানে আসা। এবার আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো হোটেলে আসুন, থাকুন। চিপ রেটে ট্যুর করতে গেলে আমি যে আপনাদের যেভাবে বলছি সেভাবে করুন। একদম কম খরচে 2 দিন কি 3 দিন একটা ট্যুর আপনি করতে পারবেন। ধন্যবাদ, অরূপ চক্রবর্তী। পরবর্তীকালে আরও অনেক আপডেট যা দেওয়ার দিয়ে দেব। নমস্কার। হ্যাঁ, নমস্কার বন্ধুগণ। এইটা হচ্ছে সমুদ্র সৈকত হোটেল। আমরা এখানেই আছি। এখানে থাকার একটা প্লাস পয়েন্ট আছে, এর সঙ্গে একটা এসি রেস্টুরেন্ট আছে। সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। সেখানে 70 টাকায় নিরামিষ থালি পাওয়া যাচ্ছে। এছাড়া আপনি অন্যখানে ঘুরে কম দামে খাবার পেয়ে যাবেন। তবে এখন এখানে সাইট সিন, 4টে সাইট সিন আছে। সেই সাইট সিনের জন্য আমরা এখন বেরোচ্ছি। আমাদের অটো এসে গেছে, আমরা এখন প্রস্তুত হচ্ছি, যাচ্ছি। প্রত্যেকটা স্পটেই আপনাকে দেখাবো আমরা কোথায় ঘুরলাম, কীভাবে ঘুরলাম। নমস্কার, অরূপ চক্রবর্তী। এখানে 4টে স্পট আছে দেখবার মতন। এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির, এছাড়াও হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ, আর বেনফিশে প্রচণ্ড মাছের গন্ধ, ওই জন্য আমি যাইনি। আর গঙ্গা মায়ের মন্দিরটা ভালো, এই এসছি এখানে, দেখুন গঙ্গা মায়ের মন্দির এটা। এরপর আমরা যাব ফ্রেজারগঞ্জের সাইট সিন করে কার্গিল বিচে, সবটাই আপনাদের দেখাবো। দেখুন গঙ্গা মা মন্দির, এখানে গঙ্গা মা আছেন। এই গঙ্গা মায়ের মূর্তি।
আরও সব নানান দেবদেবীর মূর্তি এখানে আছে। যখন এখানে অনুষ্ঠান হয় প্রচুর ভিড় হয়। এই হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। এখন রাখছি, আবার ফ্রেজারগঞ্জে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ বন্ধুগণ, এটা ফ্রেজার সাহেবের বাংলো ছিল এক সময়। সমুদ্রে এটাকে ভেঙে ভেঙে আজ এইটুকু দাঁড়িয়েছে। ওই গঙ্গা মায়ের মন্দিরের পাশেই এই ফ্রেজার সাহেবের বাংলো ছিল। তা গভর্নমেন্ট এটা বাঁধিয়ে না বাঁধালে পুরো ফ্রেজারগঞ্জটাই জলের নিচে চলে যেত। দেখুন পুরোটা পাটটা বাঁধানো হয়েছে বলে ফ্রেজারগঞ্জটা বেঁচে আছে। আগের থেকে এখন অনেক ভালো। আমরা আগে যখন এসেছি পুরো ভগ্নদশা দেখেছি। এখন এখানে দেখুন মানুষজন ঘুরছে, পাটটা সুন্দর করে বাঁধানো হয়েছে একদম পুরো বকখালি পর্যন্ত এইটা যাওয়া যায়। আর এইখানে দেখুন নতুন করে একটা হাওয়া কল বসানো হয়েছে। আগেকার হাওয়া কলগুলো এইরকম ছিল। এই দেখুন এটা আমফানে ভেঙে গেছে। আমফানে এই হাওয়া কলের একটা পাখা ভেঙে গেছে। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ। খুব সুন্দর। পাটটা বাঁধানোর পর যেন এটার সৌন্দর্য আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সানসেট হবে একটু পরে, আমরা যাচ্ছি ওই জন্য কার্গিল বিচে গিয়ে আমরা সানসেট দেখব, আপনাদেরকেও দেখাবো। নমস্কার। বন্ধুগণ, এটা হলো কার্গিল বিচ। সানসেট আশা করি দেখতে পাবো। আপনাদেরকে নিয়ে এসেছি আজ ধুধু প্রান্তর। এইদিকে সমুদ্র, যত দূর দেখা যাচ্ছে ফাঁকা। ওই দেখুন দূরে কার্গিল বিচে পাটটা বাঁধানো হয়েছে। অনেক টুরিস্ট এসছে বসে বসে এখানে কার্গিল বিচ দেখবে বলে। এই কার্গিল বিচের সানসেটটা খুব বিখ্যাত। তবে জানি না শেষ মুহূর্তে মেঘ এসে যাবে কি না। সমুদ্রে যখন সূর্যটা ডুববে সেই সময়কার যে দৃশ্য, সেই দৃশ্য আমরা পাবো কি না এখনও বলতে পারছি না। ওই দেখুন জুড়ে জম্বুদ্বীপ দেখা যাচ্ছে। এইটা হচ্ছে মৌসুমী দ্বীপ। এইটা হলো কার্গিল বিচ। এই হলো সানসেট। ঠিক সময়ে আপনাদেরকে আবার সানসেটের ফটো দেখাবো। নমস্কার। এই হলো কার্গিল বিচ, সানসেটের জন্য বিখ্যাত। কিন্তু আজ অতিরিক্ত কুয়াশা থাকার জন্য সূর্য আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। প্রচুর লোক এসেছিল আশায় যে এখানে ওরা সানসেট দেখবে। প্রত্যেকেই রেডি ছিল, কিন্তু সানসেট সেভাবে দেখা গেল না। কারণ কুয়াশা, মেঘ পুরো যেন সূর্য অস্তটাকে, সেই দৃশ্যটাকে নষ্ট করে ফেলল। আমরাও আপনাদের দেখাবার জন্য চেষ্টা করলাম, কিন্তু না, এত কুয়াশা। একটু পরেই সূর্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে। সূর্য জলের নিচে ডোবার সময় যে সুন্দর দৃশ্য দেখা যায়, সেই সুন্দর দৃশ্য দেখতে পাবো না। আস্তে আস্তে সূর্যটা কালো মেঘের আড়ালে চলে যাচ্ছে। আজ কার্গিল বিচ থেকে আপনাদের সঙ্গে যতটুকু কথোপকথন এখানে শেষ করছি। এরপর আমরা চলে যাব বকখালি সমুদ্র পাড়ে। সেইখানে আমরা সন্ধ্যাবেলায় বকখালির সমুদ্র পাড় সেটা আপনাকে দেখাবো। আপাতত এই কার্গিল থেকে বিদায় নিচ্ছি। অরূপ চক্রবর্তী, নমস্কার। বন্ধুগণ, আমরা বকখালির সমুদ্র পাড়ে এসেছি। আলোয় আলোময়, প্রচুর স্টল, নানান রকম খাবার দাবার, বন্দুক ফাটানোর ব্যবস্থা আছে, বেলুন ফাটালেই প্রাইজ আছে। আমরা 5টা প্রাইজ জিতেছি। এইবার আমরা চলে গেলাম ফুচকা খেতে, ফুচকার কাউন্টারে। সেখানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি। দেখুন কত রকমের স্টল, ফুচকা আছে, ভুট্টা আছে, টি স্টল তো আছেই,
আর আছে সামনের সমুদ্র। সমুদ্রের পাড়ে বসে আরামসে আপনারা সমুদ্র দেখে অবশ্য সমুদ্র দেখা যায় না, কারণ সমুদ্র অনেক দূরে, তবুও সমুদ্রের শব্দ শোনা যায়, সমুদ্রের হাওয়া খাওয়া যায়। আমরা এই ফুচকা টুচকা খাওয়ার পর এবার চলে গেলাম পাপড়ি চাটের কাউন্টারে। এই দেখুন কত লাইট আর কত স্টল, মানে সেজে উঠেছে বকখালির সমুদ্র পাড়। সন্ধ্যেবেলাটা পুরো দিন হয়ে গেছে। আমরা চেয়ার নিয়ে সমুদ্র পাড়ে বসে পড়লাম তিনজনে, হাতে তিনজনের পাপড়ি চাট, সামনের সমুদ্র, কি বিউটিফুল! ও অদ্ভুত লাগছিল। সমুদ্র শব্দ শুনতে শুনতে সমুদ্র দেখা যায় না, অন্ধকার। ওই দেখুন কত লোক চেয়ার নিয়ে সমুদ্রের সামনে বসে আছে, কিন্তু সমুদ্রের দিকটা অন্ধকার। তবে এই বকখালির সমুদ্র পাড়ে যে ধরনের মাছ পাওয়া যায় খুব ফ্রেশ। দীঘাপুরীতে কিন্তু এত টাটকা মাছ পাওয়া যায় না। আমরা ওখান থেকে উঠে চলে গেলাম মাছের স্টলে। এই দেখুন কত মাছ, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, টুনা মাছ যেগুলো আমরা জানি না, শাটিং মাছ, আমি শাটিং মাছও নিয়েছিলাম, ভেটকি মাছও নিয়েছিলাম, আর নিয়েছিলাম লোটে মাছ ভাইয়া। এখানে এমনকি অক্টোপাসও পাওয়া যায়। অক্টোপাসও বললে ওরা পকোড়া বানিয়ে দিচ্ছে। ক্যাকড়া, অক্টোপাস, টুনা মাছ বিভিন্ন ধরনের, এইসব আমরা খেয়েছি। নমস্কার বন্ধুগণ, বকখালি এসেছি অথচ ঘরে শুয়ে থাকবো তা তো হয় না। ভোরবেলা বেরিয়ে এসেছি, কিন্তু সমুদ্র অনেক দূরে, তবু আমরা যাব, সমুদ্রে স্নান করব। দেখুন এখানে আর অনেক লোকজন এসেছে, তারা ফুটবল প্র্যাকটিস করছে। অনেক লোক যাচ্ছে সমুদ্রে স্নান করতে। ওই দেখুন দূরে কত লোক, তারা স্নান করতে যাচ্ছে। আমরাও যাব, আমরা প্রস্তুত হচ্ছি। হ্যাঁ, তো সমুদ্র অনেক দূরে। নমস্কার বন্ধুগণ, সকাল 10টায় বকখালির হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে এসেছি। এখন নামখানা স্টেশনের পাশে একটা হোটেলে বসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই খাওয়া দাওয়ার সাথে সাথেই আমাদের বকখালির ট্রিপটা শেষ হচ্ছে। সব কিছুই শেয়ার করলাম। আপাতত আমরা এখান থেকে বকখালি ট্যুর শেষ করে চলে যাচ্ছি। ধন্যবাদ। অরূপ চক্রবর্তী।